আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিজিটাল লিটারেসি সেশনের 15 নম্বর সেশন, এবং এই সেশনে আমরা মূলত প্রোগ্রামিং নিয়ে কিছু কথা বলবো। কম্পিউটার আসলে কম্পিউটার কেন বলা হয়, মানে কম্পিউট জিনিসটা যে সবসময় গণনা করে, এবং এটা আপনি যখন আহ, একদম রুট লেভেল থেকে যদি কখনো জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন সিগন্যাল, একটা সিগন্যাল, সেটার সিগন্যালের ইন্টারাকশন, এবং এটা লজিক্যাল ক্যালকুলেশন বা লজিক্যাল কিছু সিগন্যাল অপারেশনের মাধ্যমে কিন্তু এটা আপনাকে রেজাল্ট প্রিভিউ করে, ইনপুট নেয়, আউটপুট দেখে। তো আমরা আজকে এমন একটা সেশন দেখানোর চেষ্টা করতেছি যেখানে কম্পিউটারটা বেসিক্যালি কাজ কিভাবে করে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট, খুব আহ, খুব ইনডেপথ টেকনিক্যাল ভিউ না দিয়ে আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখানোর চেষ্টা করব। এবং একই সাথে কম্পিউটারটা যখন একটা ভাষা বোঝার চেষ্টা করে বা ভাষা আমি তাকে বুঝাই, তখন এটা যে ল্যাঙ্গুয়েজটা আমরা সেটাকে অ্যাপ্লাই করে বোঝানোর চেষ্টা করি, যেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। এটা কিভাবে আপনারা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা প্রবলেম সলভ করবেন সেটা একটা বেসিক ধারণা দিব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি সেটা ধারণা দিব। এবং আমি চেষ্টা করব অনলাইন কম্পাইলারের মাধ্যমে বুঝাইতে, এবং পরবর্তীতে আমি এটাও চেষ্টা করব যে আপনাদের হয়তো একটা অফলাইন একটা সফটওয়্যারের মাধ্যমে একটা প্রোগ্রামিং লিখে কোনো একটা প্রবলেম সলভ করা। তো আমরা মূলত একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে সফটওয়্যার তৈরি করে এবং এটার বিভিন্ন ছোট ছোট ফাইল এবং আদ্যপান্তগুলি একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এখন প্রোগ্রামিং এ নিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামিং দেখানোর কথা ছিল। তো আহ, এখন আমাদের কাজ হচ্ছে আগে একটু বোঝা যে অ্যাকচুয়ালি কম্পিউটার কিভাবে কাজ করে, তারপর আমি আপনাদেরকে একটা প্রোগ্রামিং দেখাইতে পারবো। আমরা টার্গেট করবো একটা সি প্রোগ্রামিং দেখাইতে, ওকে? তো আমরা হোয়াইট বোর্ডে যাই। আহ, আমি সবাইকে অনুরোধ করবো যারা এখানে আছেন বা যারা ভিডিও দেখবেন, তারা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে, যে আসলে কম্পিউটারটা কি। হুম। এবং এটা আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বলবো না, আমি বলবো হচ্ছে একদম খুব একদম নাইভ স্টেজ, রুকি, মানে আপনি হচ্ছেন একদম কিছুই জানেন না। আপনার জেনারেল যে নলেজ আছে সেই নলেজটা আমি খাটাবো, খাটানোর মাধ্যমে আপনাকে কিছু টেকনিক্যাল ইনফরমেশন প্রোভাইড করব, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কম্পিউটারটা কাজ কিভাবে করে। এরপর আমি প্রোগ্রামিংটা বুঝাইতে পারবো অ্যাকচুয়ালি। তো আমি এখানে উম, একটা পেন নেই, এবং আমি আপনাদেরকে ড্রয়িং করে ব্যাপারটা বুঝাই। আপনার বাসায় কিন্তু একটা কিবোর্ড থাকে সাধারণত। আচ্ছা, আপনার বাসায় একটা কিবোর্ড আছে, এবং কিবোর্ডের মধ্যে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট কি আছে এরকম। এখন আপনি একটা কির নাম হচ্ছে এ, ওকে? এই হচ্ছে আপনার একটা কিস কিবোর্ডের। এই যে এ, এ যখন আপনি ক্লিক করেন না, তখন আপনি স্ক্রিনে, ধরেন আপনার যে স্ক্রিন আছে, সেই স্ক্রিনের মধ্যে এ দেখতে পাচ্ছেন। এ ক্লিক করছেন আর সাথে সাথে এ দেখতে পান। মাঝখানে কি হয়, একটা বক্সের মধ্যে কিছু কাজ হয়, এই কাজটা আমরা বুঝি না, এরকম অবস্থা। এখন যখন আমরা এ লিখি, তখন কি হচ্ছে, তখন এটা আসলে মূলত একটা জিওমেট্রিক্যাল শেপ। এ আসলে দেখতে কিরকম, এইরকম দেখতে মনে করেন, হ্যাঁ, এরকম তিন কোণা একটা দাগ আছে, এরকম টাইপের জিওমেট্রিক্যাল শেপ। এই শেপটা কম্পিউটার বুঝে না। তো এ কে সে আসলে মূলত বাইনারিতে কনভার্ট করে, মানে একটা ডেসিমাল আছে এটার। আমি আপনাদের ডেসিমালটা, ধরেন একটা ডেসিমাল আমি বলে দিই, ধরেন 67, ওকে? 67, এটা হচ্ছে ডেসিমাল। তো এই ডেসিমালটাও সে বুঝে না, এই যে 67 এই জিনিসটা তার ধরতেই পারে না। তো 67টাকে সে বাইনারিতে কনভার্ট করতেছে। তো আমি ডেক্স টু বাইনারি, ওই যে আপনারা অনেক সময় ইউনিভার্সিটি, স্কুলে, কলেজে পড়ছেন যে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে নাম্বার সিস্টেম কনভার্ট করা হয়। তো ধরেন আমি 67 যদি দেই, কনভার্ট করি, তাহলে এই বাইনারিটা পাবো, ওকে? এই বাইনারি, ওকে? এই জিনিসটাই আমি এখানে হয়তো বা পেস্ট করে দিই বোঝার জন্য। ধরেন এই সংখ্যাটা পেয়ে গেছি। তো আমার হাতে এখন একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে আপনার আহ, এটা, এই সংখ্যাটা, ওকে? এই সংখ্যা। তো আমি আমি বুঝবো যে আসলে এই বাইনারি সংখ্যাটা আসলে কি মিন করে।
বাইনারির মধ্যে কিন্তু আবার আপনার এই যে 1000 সামথিং 11 এগুলো আছে। তো সরি, এখানে মানে হ্যাং হয়ে গেছে। আমি এটা আবার ওপেন করি হোয়াইট বোর্ড। তো আমাদের এখানে একটা সংখ্যা আছে এবং সংখ্যাটা কিন্তু এরকম থাকে, এবং আমরা এই যে বাইনারি সংখ্যাটা পাচ্ছি এখানেও কিন্তু 1 আর 0 আছে। তো কম্পিউটার অ্যাকচুয়ালি 1 আর 0 কে মনে করে যে অন আর অফ, ওকে, এই জিনিসটা মনে করে। 1 মানে হচ্ছে অন করা, আর 0 মানে হচ্ছে অফ করা। তো আপনার কম্পিউটার তো কোনো একটা তার দিয়ে তৈরি, তাই না? তার দিয়ে তো পাওয়ারটা সাপ্লাই নিতেছে, তাই না? এটা দেখছেন যে একটা তার, সেটা প্লাগের মধ্যে থাকে। তো এখান দিয়ে কারেন্ট যায়, এখানে গিয়ে আপনার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কারেন্ট পাস করে, তারপরে কম্পিউটারটা চলে। তো এই পাওয়ার সাপ্লাই আপনি 220 ভোল্টের কারেন্ট পান, বিভিন্ন ওয়াটে কারেন্টটা পাওয়া যায়। তো হয়েছে কি, এই যে কারেন্টটা যে যাচ্ছে, হ্যাঁ, প্রপারলি এই কারেন্টটা যায় হচ্ছে এইভাবে বিভিন্ন ওয়েভের মতো করে। তো এটাকে আমরা এসি কারেন্ট বলি। এবং এসি কারেন্টের ইলেকট্রন এদিকে প্রবাহিত হলে কারেন্টটা এদিকে যায়। কারণ হয়েছে কি যে এই কারেন্টটা তো কন্টিনিউয়াস, এটা তো আর বাইনারি না, মানে বিভিন্ন ওয়েভ শেপে যাচ্ছে। আর আমার কম্পিউটারের 1 0 হচ্ছে বাইনারি, মানে অন অ্যান্ড অফ, মানে হয় সামনে যাবে না হলে নিচে যাবে, অনেকটা এরকম উপরে নিচে উপরে নিচে। তো সে যেটা করে যে এই যে ওয়েভটাকে, এই যে বিশাল বড় একটা ওয়েভ যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়েভ, ছোট বিভিন্ন ধরনের ওয়েভ আছে, এই জিনিসটাকে সে কাট করে, এদিক বরাবর কাট করে আর নিচ বরাবর কাট করে দেয়, বুঝে গেছে? কাট করলে দেখেন আপনি অনেকটা দেখতে কিরকম লাগে। আমি যদি এখান থেকে গ্রিন কালার দিই তাহলে এইখানে এরকম মনে হচ্ছে, হ্যাঁ, এরকম গিয়ে এরকম, এরকম গিয়ে এরকম, এরকম গিয়ে এরকম, ওকে, এরকম থাকবে, ওকে, অনেকটা এরকম হবে কাটটা। তো ব্যাপারটা দাঁড়াইতেছে কি যে সে আপনাকে এরকম একটা শেপ দিচ্ছে। তো এই শেপটা কিভাবে হয়? এই যে 1 0 0 দেখতেছেন না, তা 1 মানে হচ্ছে উপরের দিকে একবার জাম্প করছে, আর নিচের দিকে মানে হচ্ছে 0। তাহলে আমি যদি এই জিনিসটাকে ড্রয়িং করি তাহলে ব্যাপারটা এরকম হয় যে 1 একবার জাম্প করছে, তারপর 4 বার 0 হইছে, আবার একবার জাম্প করছে, আর একবার জাম্প করছে, শেষ। তার মানে এখানে 1, এখানে 1, এখানে 1, আর মাঝখানে কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা 0 আছে। এই হচ্ছে একটা সিগন্যাল, আর কিছুই না। তো এই সিগন্যাল কোথায় যায়? এই সিগন্যাল আপনার ওই একটা প্রসেসিং এর মধ্যে মধ্যে দিয়ে যায়। এই এই যে প্রসেসিং এর মধ্যে দিয়ে যায়, এটা হচ্ছে প্রসেসর, ওকে, আপনারা ওই যে প্রসেসর কিনি যে, তো প্রসেসর এর মধ্য দিয়ে সিগন্যালটা গিয়ে ও লজিক্যালি বিভিন্নভাবে সিগন্যালটাকে ম্যানিপুলেট করে, চিনে বুঝে ক্যালকুলেট করে, সিগন্যাল নিয়ে গবেষণা টবেষণা করে এই ভিতর থেকে সে একটা মেথড দিয়ে, মেথডের মাধ্যমে সে আপনাকে আউটপুটটা প্রসেস করে। এই যে প্রসেসর আমরা দেখি, যেমন কোরাই 7 5 প্রসেসর, বা আপনি পেন্টিয়াম প্রসেসর কিনছেন, এই প্রসেসরটা কিন্তু আপনি সবসময় কিনেন কিভাবে, 2.9 GHz এরকম লিখবেন, খেয়াল করবেন যে আপনার কম্পিউটারটা এরকম লেখা আছে যে 3.5 GHz, 4 GHz, 2.9 GHz। এই যে গিগাহার্টজ লিখছে না, গিগাহার্টজ মানে এই যে জি, জি বাদ দেন, এই যে হার্টজ যে লিখছে, এই হার্টজ মানে হচ্ছে 1/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত পরিমাণ কাজ করে। তো দেখেন এইটুকু কাজ হয়েছে না, এইটুকু কাজ কয় বিট, 1 2 3 4 5 6 7, মানে 7টা বিট। 7টা বিট মানে হচ্ছে এই সিগন্যাল, তাহলে 7টা বিটের একটা সিগন্যাল, মানে একটা কাজ আর কি, এটা এটা একটা কাজ, এই একটা কাজ এরকম 2 বিলিয়ন কাজ সে 1 সেকেন্ডে করতে পারে। 2 বিলিয়ন, গিগা মানে হচ্ছে বিলিয়নে চলে গেছে, 2.9 মানে হচ্ছে অলমোস্ট 3 বিলিয়ন এরকম সিগন্যাল, ছোট ছোট সিগন্যাল বা আরো কমপ্লেক্স সিগন্যাল সে 1 সেকেন্ডে চালাই ফেলতে পারে। তাহলে এটা তো বুঝতেই পারতেছেন কেন প্রসেসর স্পিড বাড়ানো দরকার, প্রসেসর কেন গিগা হার্টজ বলা হয়। হার্টজ মানে হচ্ছে সেকেন্ডে কতটুকু ওয়েভ সে পাস করতে পারছে, মানে এই ধরনের আপনার বিভিন্ন সাইকেল, এই যে সাইকেল বলতে বোঝাচ্ছে যে এই ধরনের সিগন্যাল আর কি, এটাকে সেকেন্ডে কতগুলো পাস করতে পারছে বা প্রসেস করতে পারছে অ্যাকচুয়ালি। তো এই জন্য এখানে অনেক ধরনের আপনার মেকানিজম থাকে, এটা লজিক দিয়ে তৈরি করা হয়। আপনি এখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ হয় অ্যাকচুয়ালি, কম্পিউটার গুণ আর যোগের কাজ করে, বিয়োগ আর ভাগের কাজ মানে প্র্যাকটিক্যালি করে না, এটা অন্যভাবে করে আর কি।
তো এই প্রসেসর দিয়ে সে বুঝে যে আচ্ছা তুমি যে এই সিগন্যালটা পাঠাইছো, এই সিগন্যালটা প্রসেসরে গেছে, যাওয়ার পরে সে আবার দেখে কি যে আচ্ছা ঠিক আছে আমি প্রসেসর চিনতে পারছি, আহ, আমি অন্যটা কালার দিয়ে দেখাই। সে করে কি প্রসেসরটা নিয়ে গবেষণা করে যে এরকম একটা প্যাটার্নে এরকম একটা আমার কাছে সিগন্যাল আসছে, তো এই সিগন্যালটা কি বোঝায়। তখন ও এটা যখন প্রসেসরে পাঠায় তার সাথে সাথে সে আরেক জায়গায় পাঠায়। হ্যাঁ, সে আরেক জায়গায় কোথায় পাঠায় আমি নিচের দিকে দেখাই। সেটা হচ্ছে একটা র্যামে পাঠায়। ওকে, এরকম একটা র্যাম, এরকম এখানে অনেকগুলো পিন থাকে, হ্যাঁ, র্যামের মধ্যে ছোট ছোট। এই র্যাম একটা ট্রানজিস্টর দিয়ে তৈরি হয় বা এটা রেজিস্টার দিয়ে বানানো হয়। তো রেজিস্টার হচ্ছে খুব ছোট ছোট অংশ, এটার মধ্যে 32টা বা 16টা করে বিট থাকে, হ্যাঁ। তো আমি এটাকে একদম বেসিক ওয়েতে ভাঙা দেখাই, মানে মনে করেন আপনার কাছে একটা হারমোনিয়ামের মতো বক্স আছে, এই বক্সের মধ্যে এরকম একটা দাঁত আছে, তো এখানে মনে করেন আপনার ধরেন 32টা ছোট ছোট ঘর আছে, এরকম বিষয়টা র্যামের ব্যাপারটা যদি সহজে বুঝাই একটা। তো যেটা হয় যে আপনার যে সিগন্যালটা আছে না, এই সিগন্যালের যেটা একটা এক একটা ছোট ছোট ইউনিটে সে 1 রাখতে পারে, 0 রাখতে পারে। তো এই দেখেন এই সিগন্যালটা আমি যদি এখানে রাখি তাহলে কিরকম ভাবে রাখবো। ধরেন প্রথমে এইখানে একটা 1, এখান থেকে একটা দুইটা তিনটা চারটা ঘর পর্যন্ত সে 0 রাখছে, তারপর আবার 1, আবার এখানে একটা 1, এইভাবে করে রাখলো, ব্যাস শেষ। তার মানে যে এই যে সিগন্যালটা এখানে যা আছে জমা আছে, যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত সিগন্যাল থাকে, ততক্ষণ পর্যন্ত আপনার এই 0 1 থাকে। এই জন্য র্যামের মধ্যে আপনার বলা হয় এটা নন ভোলাটাইল মেমোরি, মানে এটা কারেন্টও নাই, মানে ইলেকট্রিসিটি নাই, তার মানে হচ্ছে আপনার এই র্যামটা ভুলে যায়, মানে র্যামটা থেকে সিগন্যালটা চলে যায় আর সাথে সাথে হারায় যায়, এই জন্য র্যামটা রিফ্রেশ হয় বা অনেক কিছু হয় আর কি। এখন সহজ ব্যাপার হচ্ছে এই সিগন্যালটা এখানে গিয়ে প্রসেস হয়ে টেম্পোরারি জমা থাকে, আবার এই জিনিসটাই আবার এখানে পাস করে, এখান থেকে আবার এখানে আসে, এভাবে করে করে সে একটা, ধরুন আপনি গেম খেলতেছেন, ছবি দেখতেছেন, ক্লিক করছি, তো আমরা আমাদের কাজটা ক্লিক করা, এটা এখানে যায় আসে, এরকম বিষয়টা এই যে জমা আছে টেম্পোরারি। তো ফাইনালি যখন র্যাম থেকে এখানে যাওয়া আসা করে প্রসেস হয়, তখন গিয়ে এই টোটাল কাজটার পরে এই জিনিসটা কোন একটা জায়গা থেকে সে মনিটরে চলে যায়। এই তো মনিটরে সে আপনাকে দেখাইতেছে যে এই যে তোমার র্যামে তুমি যে এই বাটনটা ক্লিক করছিলা একটু আগে, এখান থেকে এখান থেকে এই বাটনটা ক্লিক করছিলা, সেটা তো প্রসেস হয়ে গেছে। এখন সেখানে পাঠানোর পরে এইখানে কি হয় জানেন, এই জায়গাটা হচ্ছে আপনি আম, ওই যে এটা যে ক্লিক করছেন এটা সিগন্যাল, তো সিগন্যালটা তো এরকম দেখতে অনেকটা, হ্যাঁ, অনেক বড় হয়ে এরকম হয়েছে, এটা একটা সিগন্যাল। তো এই প্যাটার্নটা তো আপনার এটা তো আর বি সি এটা তো বুঝবে না। তো সে বিভিন্ন ধরনের, যেমন আমরা আলো কিভাবে দেখি, ইলেকট্রনের জাম্পিং এর কারণে ফোটন কণা নির্ধারণ হয়। তো এইখানে হয় কি যে এই সিগন্যালটার মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রন জাম্প করে বা এখানে পাওয়ার নির্গত হয়, ফলে আলোর নিঃসরণ হয় একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে। তখন একটা মনিটরের উপর ছোট 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 ডট, মানে এটা হচ্ছে মনে করেন, ধরেন আমি কি বলবো এটাকে, এক ধরনের ইলেকট্রনের ধরেন শুটিং ইলেকট্রন হয় আর কি, ছোট ছোট ডট ডট শুট করে, ইলেকট্রন শুট করে আপনি কালার পান বিভিন্ন ধরনের রেঞ্জে। ধরেন আমি সবুজ রঙের রেঞ্জে শুট করতেছি, তো এরকম ছোট ছোট শুট করে। এই ডট ডট গুলো হচ্ছে বিভিন্ন পিক্সেল ওয়াইজ শুটটা হয়, অনেক ছোট 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 শুট করে। এই যে ডট ডট গুলো এগুলো হচ্ছে ইলেকট্রনের শুটিং এর মাধ্যমে, ধরেন বিভিন্ন টিউবের মাধ্যমে আপনি এই আলোর একটা টেকনোলজি আপনি এটাকে মানে ওই সিগন্যালটা শুট করে আপনাকে দেখাইতেছে। তখন ওই ডট ডট গুলো এত কাছে থাকে, তো 8 জিবি কালার থাকে মানে তিনটা রঙের মাধ্যমে, এবং আপনি স্ক্রিনের মধ্যে আসলে মতো ডট দেখতে পান না, আপনার চোখ তো অনেক বড়, মাঝখান দিয়ে এটা হয়তো বা মাইক্রো ন্যানোমিটারে চলে গেছে, তো এই জন্য স্ক্রিনের মধ্যে আপনার ডট গুলি খুব কাছে মনে হয়। এবং আপনি আসলে অ্যাকচুয়ালি দেখতেছেন কি যে হ্যাঁ এই যে এটা আসলে মূলত একটা দেখতে এর মতো লাগতেছে, এই আর কিছুই না, এই হচ্ছে মূলত কম্পিটিশন। এই যে যে আপনি কাজটা করছেন না, এই কাজটা মূলত একটা সংখ্যাকে সে সিগনালে কনভার্ট করে, সিগন্যালটা আপনার এখানে আবার নতুন করে গ্রাফিক্যালি দেখাইতেছে, আর কিছুই না, সব ইলেকট্রন প্রোটনের খেলা। এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটা তো একটু জটিল, তাই না? তো আপনি এখানে পাঠাইছেন, 2 দিন পরে হয়তো বা আপনি বলবেন যে আমি এখানে 1+2=3 এটা পাঠাবো, এই যোগ করতে হবে। এখন যোগ করার জন্য আপনাকে কি করতে হবে, এক মানে কি একটা সিগন্যাল আপনি মনে করছেন, যোগ মানে কি মনে করেন এই সিগন্যালই কিন্তু হয়তো বা 2 বার 3 বার নিতে হয়েছে, আর দুই মানে কি মনে করেন একটা সিগন্যাল আর একটা বড় সিগন্যাল আর একটা ছোট সিগন্যাল, মানে আমি খুব বেসিক্যালি বুঝাইতেছি আর কি। তো এখন এইটার সাথে এটা জয়েন হবে, আবার এটার সাথে এটা জয়েন হবে, তারপরে গিয়ে সমান চিহ্ন। তো সমান চিহ্ন মানে হয়তো মনে করেন একটা অনেক বড় সিগন্যাল, আবার একটা ছোট সিগন্যাল, এটা সমান। আবার মনে করেন 3 হয়েছে, এই যে এইটা হলো 1 আর এইটা হচ্ছে 2, এই দুইটা আপনি জয়েন দিছেন, জয়েন দেওয়ার পরে আপনি ইকুয়াল লিখছেন কি, ধরেন এরকম, এই হচ্ছে আপনার 3, মনে করেন এই যে 3 হইলো। তো এই যে সিগন্যাল টু সিগন্যাল আপনি খেলতেছেন, একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল জয়েন দিয়ে দিয়ে
আপনি কাজ করতেছেন, এগুলো হচ্ছে ভার্চুয়াল, মানে এটা অ্যাকচুয়ালি ইন্টারনালি হচ্ছে সিগন্যাল টু সিগন্যাল কাজ। তো এটা তো মানুষের পক্ষে কম্প্রিহেন্স করা সম্ভব না, আপনি এত সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না। এই জন্য যেটা হচ্ছে যে আপনি কি একটা বাটনে ক্লিক করবেন, ওই বাটনের মধ্যে লেখা থাকবে এক, আপনি কি ক্যালকুলেটরে 1+2=3 এর অ্যান্সার দিলে 3 আসবে, এরকম ইজি কিছু করা যায় কিনা, মানে একদম ইজি ন্যাচারাল কিছু আছে কিনা, যে আমি বলবো যে এ এর সাথে বি যোগ করো সি হয়ে যাবে, এরকম কিছু আছে কিনা। তো এইটাকে বলা হয় একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা, হ্যাঁ, যে আপনি মেশিনের সাথে মাঝখানে আপনি কোনো মানে একটা দোভাষী রাখবেন, মেশিনের সাথে আপনি কথা বলবেন। তো দোভাষীর কাজ হচ্ছে আপনার কথাটা মেশিনকে পাঠাবে, মেশিনের ভাষায় কনভার্ট করে দিবে, আবার মেশিন আপনার ভাষাটা বুঝতে পারবে, সিগনালে কনভার্ট হয়ে যাবে, আবার মেশিন বুঝার পরে সেই সিগন্যাল থেকে আপনাকে আপনার ভাষায় পাঠিয়ে দিবে, আপনাকে কনভার্ট করে আপনাকে দিবে, আপনি আবার সেই ভাষাটা আপনার ভাষায় বুঝতে পারবেন। মানে আপনি ইংলিশে বলবেন, সে 0-1-এ কনভার্ট করে দিবে, 0-1টা মেশিন বুঝবে, মেশিন আবার 0-1-এ পাস করবে, দোভাষী আপনাকে আবার সেটাকে এবিসিতে কনভার্ট করে দিবে। এই যে কনভার্সনটা, এটার মাঝখানে আপনার কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামের দুইটা পদ্ধতি আছে, মানে এটা সিস্টেম, প্রোগ্রামিং সিস্টেম আছে। তো এইভাবে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছে, যে হ্যাঁ ঠিক আছে, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, ভাষা, যে ভাষার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, এবং এই যে ভাষাটা, এই ভাষাটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো আমি সবচেয়ে ইজিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলবো আজকে, সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো সি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আপনার কম্পিউটারের একটা, আমি ছোট্ট একটা যোগ বিয়োগ গুণ ভাগের প্রোগ্রাম আপনাকে করে দেখাবো, যে একটা ক্যালকুলেটর বানাবো, আর কিছুই না, সিম্পল। তো এটার জন্য আমার একটা সফটওয়্যার লাগবে, হ্যাঁ। তিনটা জিনিস লাগবে মূলত। একটা হচ্ছে আপনার একটা ভালো পিসি লাগবে, কম্পিউটার নর্মাল, যে যেখানে আপনি কম্পিউটারের মাধ্যমে আপনি কমিউনিকেট করবেন, সেটা আছে। এবং আপনার লেখার একটা জায়গা লাগবে। ওকে, লেখার জায়গা মানে হচ্ছে আপনি অথবা একটা, আমি দেখাই, কোড ব্লকস সামথিং একটা থাকে। আচ্ছা, এখান থেকে আমি যেহেতু দেখাতে পারতেছি না, আমার কাছে সফটওয়্যারটা এখন ইনস্টল নাই, আমি আপনাকে সরাসরি অনলাইনে দেখাই দিই। ওকে, সি কম্পাইলার, ওকে, অনলাইন দিয়ে দিই। সি কম্পাইলার, আমি একটা সি কম্পাইলারে যাই। এটা হচ্ছে এমন একটা জিনিস আপনি অনলাইনেও পাবেন, আপনি ডাউনলোড করে পিসিতে ইনস্টল করতে পারেন। এবং এই কম্পাইলারে আমি আর তিনটা জিনিস লাগে বলছিলাম, এর ভিতরে একটা কম্পাইলার আমি পেয়ে গেলাম, এই সফটওয়্যারের ভিতরে লিখবো, লিখার পরে আমি আমার ভাষায় লিখবো প্রোগ্রামিংটা, ল্যাঙ্গুয়েজটা। তারপর আমি রান দিব, রানের আগে কম্পাইল দিব, এই যে রান বা কম্পাইল যেটাই বলি না কেন, সেটা যখন রান দেওয়ার সাথে সাথে ভিতরে ওই যে দোভাষী, ওটাকে বলা হয় কম্পাইলার। ওই দোভাষী কি করবে, আপনার লেখাটা নিবে, লেখাটা নিয়ে সে নিজের মতো করে সুন্দর করে কনভার্ট করবে, কনভার্ট করার পরে সেটাকে মেশিনকে বোঝাবে, মেশিন সেটার রেজাল্টটা বের করে আপনাকে দেখাবে। তো আমি যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করব। তো সি প্রোগ্রামিং এ অনেক ডিটেলস কিছু লেখা যায়, আমি সুন্দরভাবে দেখাই। ফর এক্সাম্পল, আপনি তো যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে চান, আমি এটা আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাই। যেমন আহ, একটা সিম্পল নোটপ্যাড ওপেন করি, আমি এখানে দেখাই। আপনারা অ্যালগোরিদম তো পড়ছেন আপনারা সবাই মোটামুটি আইসিটি তে। তো প্রথম কাজ হচ্ছে স্টার্ট করা, হ্যাঁ, আর আহ, একদম লাস্টে আমি এন্ড করব। 2 নাম্বার কাজ হচ্ছে স্টার্টের পর হচ্ছে ইনপুট নেওয়া, হ্যাঁ। ইনপুট নিব হচ্ছে দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করব, ওকে। 3 নাম্বার কাজ হচ্ছে আপনার ধরেন সাম বের করা, ইকুয়াল টু a+b, হ্যাঁ। 4 নাম্বার কাজ হচ্ছে সাবট্রাকশন বের করব, ইকুয়াল a-b। এটা আমি চিন্তা করলাম। 5 নাম্বার কাজ হচ্ছে ফর এক্সাম্পল মাল্টিপ্লিকেশন বের করব, a × b। এবং 6 নাম্বার কাজ হচ্ছে ডিভিশন বের করব, a/b। এরপরে 7 নাম্বার কাজ হচ্ছে আউটপুট, কি লিখলাম, সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ডান। এরপর আমি 8 নাম্বার করবো, এন্ড করে দেবো, শেষ। এই হচ্ছে আমার কাজ। এখন আমি করব কি, এই যে প্রোগ্রামিংটা করব, আমি তো জানি না, সি প্রোগ্রামিং তো আমি জানি না কিভাবে কি করতে হয়। তো আমি ইন্টারনেটে সার্চ দিলাম, হ্যাঁ, যে হাউ টু স্টার্ট সি কোড, হ্যাঁ, এইভাবে হাউ টু স্টার্ট সি কোড দিলাম, হ্যাঁ। এটা দিয়ে আমি ক্লিক করলাম একটা লিঙ্কে ক্লিক করে গেলাম, গিয়ে একটু পড়লাম। পড়ার পর দেখলাম কি যে আচ্ছা, সি প্রোগ্রামিং স্টার্ট করার জন্য আপনাকে প্রথমে একটা ফাইল ওপেন করতে হবে, করলাম, হ্যাঁ। এরপরে বলবে যে হ্যাঁ ঠিক আছে, আপনাকে এরকম একটা কিছু লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি লিখি, ফাইলটা লিখি। এগুলি ছাড়া চলবে না, প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে মেইন সামথিং লিখতে হয়। তো ঠিক আছে, লিখি, হ্যাঁ। ইন এই যে মেইন, সরি, মেইন লিখলাম, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে এইটা লিখলাম, এই যে এইটা লিখতেই হবে সব জায়গায়। তো শুরু, এটাকে বলে শুরু করা। ওকে, শুরু করলাম।
তো এরপরে শুরু করার পরে এখানে বলছে যে ইনপুট নাও এবি। এখন আমি তো ইনপুট জানি না, তো আপনি আপনি একটু বই ঘাটলেন, হ্যাঁ বই ঘেটে ঘুটে দেখলেন যে সিতে ইনপুট কি আছে কোথাও, একটু নিচে দেখলাম ইনপুট কিভাবে নেয়। তো এখানে মোটামুটি ইনপুট নেওয়ার আহ, জায়গা আছে কিনা দেখি। আহ, এই যে ইউজার ইনপুট, সি ইউজার ইনপুট লেখা আছে, ক্লিক করলাম। আচ্ছা দেখি একটু পরে পড়াশোনা করে দেখলাম, ও আচ্ছা মানে সিতে এইভাবে ইনপুট নেয়। তো ইনপুট কেমনে নেয়, মাল্টিপল ইনপুট যদি নেয়, দুইটা ইনপুট যদি নেই তাহলে এইভাবে নিতে হয়। আচ্ছা আচ্ছা, ইনপুট নেওয়ার ক্ষেত্রে কি ধরনের জিনিস লিখতে হবে। ধরেন আপনি নিতেছে দুইটা সংখ্যা, তো সংখ্যা ইনপুট কিভাবে নেয় সেগুলো আপনি এখান থেকে একটু পড়ে নেবেন। তো আমি এত কিছু দেখাচ্ছি না, আপনি একটু স্টাডি করলে এক লাইন করে পড়লে বুঝবেন যে ইনপুট কিভাবে নেয়। তো আপনি দেখছেন যে একটা সংখ্যা এইভাবে নেয়, দুইটা সংখ্যা নিলে এইভাবে নেয়, তো আমি বুঝে গেছি। তো ইনপুটটা নেওয়ার সিস্টেম কি, আমি প্রথমে স্ক্যানএফ লিখবো। ওকে, ভালো কথা। তো স্ক্যানএফ লিখলাম, আরেকটু স্টাডি করি। স্ক্যানএফ এর মধ্যে কোটেশনের মধ্যে একটা জিনিস আছে, কমার বাইরে দুইটা জিনিস আছে। তাহলে একটা জিনিস হচ্ছে কোটেশনের মধ্যে রাখতে হয়, আর একটা জিনিস কমার মধ্যে রাখতে হয়। ওকে, কমার বাইরে। ওকে, এখন দুইটাই সংখ্যা নিব, দুইটা সংখ্যা তো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যে কোনো সংখ্যা হইতে পারে। তো আপনি দুইটা সংখ্যা নিবেন, তো এখানে বলছে যে পার্সেন্ট ডি পার্সেন্ট সি এগুলি মানে কি, এগুলি আপনি দেখে নিবেন। যে পার্সেন্ট ডি মানে হচ্ছে ডেসিমাল, পার্সেন্ট সি মানে হচ্ছে ক্যারেক্টার, পার্সেন্ট এফ মানে হচ্ছে ফ্লোট, এগুলো এগুলো স্টাডি করে দেখবেন। তো দুইটা সংখ্যা নেই, ধরেন পার্সেন্ট ডি নিলাম একটা, পার্সেন্ট ডি নিলাম আরেকটা, দুইটা সংখ্যা পাশাপাশি নিলাম, ধরেন এ আর বি। এখন আমি দেখবো যে আচ্ছা এখানে তো লিখছে দুইটা সংখ্যা, এইটা একটা এইটা একটা, প্রত্যেকটা সংখ্যার আগে একটা সাইন দিছে এম্পারসেন্ট। তো তাহলে তার মানে হচ্ছে এই সংখ্যার আগে একটা এম্পারসেন্ট দিলে এটা মেমোরিতে জমা থাকে। ওকে, তাহলে আমি কি করলাম, একটা এম্পারসেন্ট দিই এবং এ নিলাম, কমা একটা এম্পারসেন্ট নেই এবং বি নিলাম, দুইটা সংখ্যা নিয়ে নিলাম, এই হচ্ছে সংখ্যা ইনপুট হয়ে গেল। তো সংখ্যার ইনপুটের কাজ স্টাডি করে পাইলাম। এখন এই যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলি কিভাবে লেখে এগুলি আবার স্টাডি করবেন। করার পর আপনি দেখলেন যে হ্যাঁ এটা খুব সিম্পল, ধরেন আপনি সাম লিখলেন বা এস এম লিখলেন, হ্যাঁ সংক্ষেপে আপনি একটা নাম দিছেন, এগুলিকে বলা হয় ভেরিয়েবল। এ প্লাস বি, ওই যে দুইটা সংখ্যা নিছেন একটু আগে, ওই বানানটাই লিখতে হবে, এ আর বি দুইটা এখানে নিয়ে আসবেন। তারপরে লিখবেন সাব এস বি, ধরেন সংক্ষেপে লিখলাম এ মাইনাস বি। এখানে আপনি কি নাম দিছেন এটা সমস্যা না, এখানে বানান ভুল টুলের কিছু নাই। আপনি যে সংখ্যাটা দিচ্ছেন সে মানে যেই ভেরিয়েবলটা দিচ্ছেন সে ভেরিয়েবল যে কোনো নাম হইতে পারে। ধরুন এম এল লিখলাম, তাহলে এ ইন্টু বি। ওকে, আর একটা হচ্ছে ডি ভি, এটা লিখলাম এ ডিভাইড বি লিখলাম। ওকে, লিখে দিলাম। মোটামুটি আমার কাজ এখানে 6 পর্যন্ত হয়ে গেল। আউটপুট লিখতে কি ভাই, এখন আবার একটু স্টাডি করি। হ্যাঁ এই যে আউটপুট আছে, আউটপুটটা দেখি ব্যাপারটা দেখতে কিরকম। সো স্টাডি করে দেখবেন যে আউটপুট মানে হচ্ছে প্রিন্ট করা, হ্যাঁ প্রিন্ট করতে হবে, প্রিন্টে মেসেজ প্রিন্ট করা যায়, প্রিন্টে সংখ্যা প্রিন্ট করা যায়। কিভাবে সংখ্যা প্রিন্ট করবো সেগুলো আপনি দেখবেন একবার ট্রাই করে। তো ইউজার ইনপুট ইউজার আউটপুট এই বিষয়গুলো, যেমন এই যে এখানে প্রিন্ট করছে একটা সংখ্যা, হ্যাঁ যেমন একটা সংখ্যা প্রিন্ট করতে দিলে আপনি যেভাবে ইনপুট নিচ্ছেন ওইভাবে আউটপুট, জাস্ট এম্পারসেন্ট দেওয়া লাগবে না। তাহলে আমি প্রিন্ট করি, প্রিন্ট, এই যে প্রিন্ট নিলাম। তো একটা প্রিন্ট করব কি, কোটেশনের মধ্যে লিখবো সাম, হ্যাঁ সাম দিলাম, একটা মেসেজ। যেমন এখানে আমি দেখছি যে হ্যাঁ এরকম একটা মেসেজ লেখা যায়। তারপর আপনি যে সংখ্যাটা প্রিন্ট করতে চান সেটা এখানে দিবেন, আর যে সংখ্যাটা আপনি ভেরিয়েবল আছে সেটার রেজাল্ট এখানে দিবেন। তো সংখ্যা নিব, সংখ্যাটা হচ্ছে ধরেন যোগফলটা হচ্ছে পার্সেন্ট ডিতে আছে, এটা নিয়ে নিলাম। মানে যোগটাও মানে দুইটা পূর্ণ সংখ্যা যোগফল তো একটা পূর্ণ সংখ্যাই হয়। আর কোথায় রাখা আছে রেজাল্টটা, এস এম এর মধ্যে রাখা আছে যোগফলটা, আপনি যোগফলটা এই কমার এস এম বাইরে লিখলেন। আবার আপনি একটা প্রিন্ট নেন, হ্যাঁ আরেকটা নিলেন, দুইটা, একটা নিলেন, দুইটা নিলেন, তিন তিনটা নিলাম, চারটা নিলাম, চারটা যোগ করতে হবে। একটা হচ্ছে সাম, সরি, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে সাব, একটা মাল্টিপ্লিকেশন, আমি সংক্ষেপে লিখি এটা বেশি টাইম লাগবে, একটা ডিভিশন, ব্যাস। সাম, এবার সাব, সাব কোথায় লেখা আছে, এসবি তে, এখানে রেজাল্ট আছে। মাল্টিপ্লিকেশন এম এল এ লেখা আছে, তার ডিভিশনটা ডিভি তে লেখা আছে। এই হচ্ছে রেজাল্ট গুলি দেখাই দিল। ওকে, তো দেখানোর পরে আপনার আউটপুট হয়ে গেছে এন্ড, এন্ড মানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এখন আমি রান করতে পারি, কিন্তু রান করলে ভুল হতে পারে, আমি ভুলগুলিও দেখাবো আপনাদেরকে। ধরেন এই তো আমার অ্যালগোরিদম, অ্যালগোরিদমের মধ্যে আমি মানে সি প্রোগ্রামিং শিখে শিখে এই শিখলাম। শিখে আমি এখন কি করব, ধরেন আমি চাচ্ছি রান করতে, রান করলেই দেখবেন এক গাদা ভুল, অনেক ভুল দেখাবে। হ্যাঁ কি ব্যাপার, এত ভুল কোথা থেকে আসছে, 1 2 3 4 অনেকগুলি লাইন আছে, যেমন 7টা লাইনে কোনো না কোনো ভুল আছে। আপনি লাইনগুলো দেখবেন যে 1 নম্বর লাইনে কোন কোন লাইনে ভুল দেখানো হইতেছে, হ্যাঁ সেগুলো চেক করবেন। তো যেমন ধরেন এখানে 1 নম্বর লাইন মেইন বলছে, মেইন কোনো সমস্যা নাই, এখানে ইন্টিজার টাইপ বলছে। 2 নম্বর লাইনে বলছে স্ক্যানএফ, তো স্ক্যানএফ এ আপনার কোন পাচ্ছে না সে, স্ক্যানএফ কোথা থেকে আসছে, এখানে বলছে যে স্ক্যানএফ এর ভিতরে ইনক্লুড করতে হবে স্টুডিও ডট এইচ, এটা বলে দিছে।
এখন আপনার চিন্তা, আপনি তাহলে এটা কি করবেন। তো আপনি এই যে ইউজার ইনপুট নিছেন, এই যে ইউজার আউটপুট নিছেন, হ্যাঁ, এই জিনিসগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনার শুরুতেই একটা দিতে হবে এরকম, ইনক্লুড std ডট রিচ। এখানে লেখাই আছে ডান দিকে, আপনি পড়ে পড়ে দেখবেন। ইনক্লুড ইনক্লুড করতে হবে stdio ডট এইচ, মানে এটা একটা ফাংশনের একটা ফাইলের নাম। এই ফাইলের মধ্যে লেখা আছে যে স্ক্যানএফ মানে কি, প্রিন্টএফ মানেটা কি। অ্যাকচুয়ালি এগুলি তো একটা নর্মাল ওয়ার্ড না, এগুলো কোনো জায়গায় লেখা আছে। এই জিনিসগুলো এখান থেকে আপনি বুঝতে পারবেন। আবার রান দিয়ে দেখবেন যে ভুল কমছে কিনা। হ্যাঁ কমছে, বাট তারপর ভুল আছে অনেক। যেমন বলছে যে আপনি যেখানে এ নিছেন, বি নিছেন, সাম নিছেন, সাব নিছেন, মাল্টিপ্লিক নিছেন, এগুলো তো কোথাও আনডিক্লেয়ার নেই, আনডিক্লেয়ার। এগুলি কি? তখন আপনি কি করবেন? এগুলোর জন্য তো মেমোরি ডিক্লেয়ার করতে হবে, এগুলো তো কোথা থেকে আসে নাই। তো আপনি চিন্তা করলেন যে আচ্ছা এ আর বি কি হতে পারে। এ আর বি দুইটা নিছেন হচ্ছে ইন্টিজার, ওকে, এ কমা বি। এই যে এ আর বি নিছেন এগুলিকে বলা হচ্ছে ভেরিয়েবল, ওকে। আপনি কি করেন, এই যে ভেরিয়েবলে একটু পড়াশোনা করলেন, তো ভেরিয়েবল পড়াশোনা করে দেখলে, পড়াশোনা করার পর দেখলেন যে হ্যাঁ ইন্ট লিখলে মানে ইন্টিজার টাইপের, মানে পূর্ণ সংখ্যা। ফ্লোট মানে হচ্ছে ফ্লোটিং টাইপ, মানে সেটা হচ্ছে ভগ্নাংশ। এরকম বিভিন্ন ধরনের টাইপস পাবেন। তো ইন্ট লিখে এবি দিলাম। আর আমি ধরেন এবি নিলাম, তারপরে কমা সাম নিলাম, কমা এস বি নিলাম, তারপর হচ্ছে এম এল নিলাম। এই যে এই সংখ্যাগুলো হচ্ছে সব হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, কিন্তু একটা সংখ্যা আছে সেটা হচ্ছে আপনার ডিভি। এটা হচ্ছে ভগ্নাংশ হইতে পারে, কারণ ভাগ করলে ভগ্নাংশ আসতেই পারে, ওকে। তো এগুলো লিখলাম, তাহলে ইন্টিজার হিসেবে এগুলিকে কাউন্ট করলাম আর ফ্লোট হিসেবে এগুলিকে কাউন্ট করলাম। আচ্ছা আমি আবার রান করে দেখি যে হয় কিনা। কিছু ভুল আছে, বাট সে এটাকে বলছে যে মেইনের আগে একটা ইন্টিজার দিতে। তো আমি মেইনের আগে আমি এখানে এটা ভুল না, বাট ইন্টিজার দিয়ে নিই, দেখ উনি চাচ্ছে। তো আমি রান করে দিই। এখন কোনো ভুল নাই। এই যে ভুল যে নাই তার মানে প্রোগ্রাম হয়েছে। তো হয়েছে কিনা চেক করার নিয়ম কি? আমি দেখবো যে দেখি তো আমি 10-এর সাথে স্পেস দিব 15, সরি 15 না 13। 10 আর 13 এই দুইটা মানে এ আর বি। এই দেখেন একটা 10 আর একটা 13 দিয়ে আমি যদি এখন এটা এন্টার দিই, তাহলে সে কি দেখালো, সাব 23, সাব যোগফল 23, বিয়োগফল -3, মাল্টিপ্লিকেশন 130, সবই ঠিক আছে, কিন্তু ডিভিশন হয়নি। এই ডিভিশনে ভুল আছে এবং লেখাগুলি নিচে নিচে হয়নি। তখন আমি আবার চেক করবো যে সমস্যাটা কই হলো। তখন আমি দেখবো যে এই যে 23-এর পরে সাব নিচে আসতে হবে, -3 এর পরে মাল্টিপ্লিকেশন নিচে আসতে হবে, লেখাগুলো নিচে নিচে আসতে হবে। তার মানে এই যে লেখাগুলোর আহ, সংখ্যার পরে স্ল্যাশ এন মানে এন্টার দিবেন, এন্টার মানে স্ল্যাশ এন, ওকে। এগুলি দিয়ে দিবেন, তাহলে একটা একটা করে এন্টার আসবে। আবার এই লেখার পরেও হবে না, এই যে ডিভিশনে যে রেজাল্টটা ভুল হয়েছে, ভাগ হয় নাই, তার মানে হচ্ছে ডিভিশন তো আমি নিয়েছিলাম ফ্লোট। তা ফ্লোটের জন্য পার্সেন্ট ডি না, পার্সেন্ট হবে এফ। ফ্লোটের জন্য আমি আবার রান দিই, ভুল হয়েছে, এবার আবার ঠিক করি। আবার 10 এবং আবার 13 দিই বোঝার জন্য এখন হয়েছে কিনা। কাছাকাছি গেছে, পুরোপুরি হয়নি এখন পর্যন্ত, কারণ এখানে অনেক বিষয় আছে, এগুলো লজিক্যাল এরর। তো এইভাবে আপনি হয়তোবা স্ক্যানএফ গুলোকে ইন্টিজার নিয়ে নিতে পারেন। আপনি ইচ্ছা করলে সবগুলোকে ফ্লোটে নিতে পারেন। এগুলো আসলে মূলত একটু লজিক্যাল ইরোর টাইপস অফ জিনিস, যেগুলোর কারণে আপনাদের আরো ডিটেলস একটু পড়াশোনা করতে হবে। ডিপ দিলাম সবগুলোতে, আমি এখানে সবগুলোতে এফ দিয়ে দিলাম, ওকে। তারপরে আমি বললাম যে হ্যাঁ সবগুলি ফ্লোটেই হবে, কিন্তু রেজাল্টটা সে দেখাবে হচ্ছে যদি ইন্টিজার হয় ইন্টিজার দেখাবে, ফ্লোট হলে ফ্লোট দেখাবে। আমি 10 দিলাম, আমি 13 দিলাম, এন্টার দিলাম, এখন কিন্তু রেজাল্টটা ঠিক মতো বাইরে হয়েছে। কিন্তু আমার ওই যে শূন্য দেখতে ভালো লাগতেছে না, শূন্যটা বাদ দিতে যাচ্ছি, হ্যাঁ। আমি ডিভিশন ছাড়া কোনো জায়গায় শূন্য দেখতেই চাচ্ছি না, ওকে। তো আমি এখানে কি করতে পারি, এই যে 0.0 এফ এটা বলে দিতে পারি, %0.0 মানে দশমিকের পরে কোনো শূন্য মানে একটা সংখ্যাও থাকবে না। আপনি রান আবার দিই এবং আমি আবার 10 এবং 13 নেই, এন্টার দেন, আপনি দেখেন যে একদম পূর্ণ সংখ্যা দেখাচ্ছে, শুধু ডিভিশনে আপনার পরবর্তী সংখ্যা দেখাইতেছে। এইভাবে আপনি এটা আমি একটা ক্যালকুলেটরের মতো দিলাম আপনাকে। তো এটা হচ্ছে খুব সিম্পল একটা ওয়ে আপনি যেটার মাধ্যমে প্রোগ্রামিংটা আপনি ইউজ করতে পারেন, মানে আপনি প্রোগ্রামিংটাই করতে পারেন। এছাড়া আপনি আহ, এইটাকে আপনি পিসি তো রান করতে পারেন। তো রান করার জন্য আপনাকে অবশ্যই আপনি যে কোনো একটা আইডি নেবেন, হ্যাঁ। আমি আপনাদের একটা আইডির কথা বলি, যেমন ইউনিভার্সিটিতে আপনাকে কোড ব্লকস বেশি দেখানো হবে, কোড ব্লকস, এবং এটা খুব ভালো সি প্রোগ্রামিং শেখার জন্য। আপনি কোড ব্লকসটা এখান থেকে ক্লিক করে বাইনারি রিলিজ যেটা আছে ওইটা ক্লিক করবেন, এবং এখান থেকে কোড ব্লকসে কোনটা ডাউনলোড করবেন এটা বলে দিই। আপনি অবশ্যই উইন্ডোজ যদি ইউজ করেন তাহলে উইন্ডোজটা ডাউনলোড করবেন। এখানে উইন্ডোজের অনেকগুলো ভার্সন আছে। আপনি চেষ্টা করবেন উইন্ডোজের যে মিন জিডাব্লিউ যেটা আছে সেটআপ, মিন জিডাব্লিউ সেটআপ, এটা চেষ্টা করবেন ডাউনলোড করতে। যে কোনো একটা লিঙ্কে আপনি সোর্স ফোর্সে গিয়ে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনার ডাউনলোড অপশন আসবে। অনলাইনে কেউ যদি ডাউনলোড করার ঝামেলা মনে করেন এখান থেকে করতে পারেন, এখানে কিন্তু ডাটা সেভ থাকবে না। সো
আপনি এখান থেকে ডাউনলোড করে এটা ইনস্টল, আমি দেখাই দিচ্ছি একটা জিনিস সিম্পলি। তো আমি মূলত একটা প্রোগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে প্রোগ্রামিংটা কি। এছাড়াও এই যে ডাউনলোড হয়ে গেল, এখন হবে ডাউনলোডটা। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসগুলো আসলে মূলত অ্যালগোরিদম থেকে আপনাকে দেখানো হয়েছে। তো এরকম আপনারা আপনাদের বিবিএ তে বা হচ্ছে ট্রিপলি, সিএসসি, সিভিল, এরকম কয়েকটা ডিপার্টমেন্ট যা আছে, যাদেরকে অবশ্যই প্রোগ্রামিং এর একটা হলেও কোর্স থাকে, করতে হয় সাধারণত। আহ, তো এটা ছিল মোটামুটি আপনাদের প্রোগ্রামিং এর একটা সংক্ষেপ পার্ট।